কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এই কথাটা তোদের ক্ষেত্রে যে এইভাবে ফলে যাবে বুঝতেই পারিনি। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না রীতা পিসি। তুমি কি বলতে চাও একটু খুলে বলো তো। এখন তোমার এসব হেঁয়ালি বোঝার মতো মানসিকতা আমাদের নেই। জানি 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 তোদের মানসিকতা এখন অনেক পরিবর্তন হয়েছে। আগে বাবা বাবা করে হেঁদিয়ে মরতিস, আর এখন পরি পরি করে হেঁদিয়ে মরছিস। অবশ্যই এর পেছনে কারণও আছে। কি কারণ আছে সেটা জানতে পারি? মা গো, এই পোড়ার মুখ দিয়ে সে কথাটা শুনবি? এখন কাগজে টিভিতে পরীর নামের গুণকীর্তন চলছে, আর তোরা খুব ভালো করে জানিস যে আজ না হোক কাল পরীর নামের সঙ্গে সঙ্গে তোদের নামটাও জুড়বে। সাহসী পরীর বাবা মা। তোমার বোধহয় একটু ভুল হচ্ছে। পরি নাম করার জন্য বা খবরের কাগজে ছবি বেরোবে বলে রূপাকে সাহায্য করছে না। আর আমাদেরও তেমন কোনো ইচ্ছে নেই। একটা অসহায় মেয়েকে সাহায্য করা কি অন্যায়? তুই আর আদিক্ষেতা করিস না দেবা। দেশে কিন্তু অসহায় মেয়ের সংখ্যা কম নেই। আর পরি জেনে বুঝে এমন মেয়েরই উপকার করতে গেল যার অত্যাচারের ওপর কিনা কোনো নামজাদা মন্ত্রী ছেলের নাম জড়িয়ে আছে। তোমার মনটা না ভীষণ কুটিল রীতা পিসি। সবকিছুর মধ্যে তুমি একটা প্যাঁচ খোঁজো। তুই থাম তো। সবার চোখে ধুলো দিতে পারলেও কিন্তু আমার চোখে পারবি না। পরি জেনে বুঝে এই কাজটা করেছে। ওর কাগজে ছবি বেরোবে, টিভিতে ইন্টারভিউ দেবে। তুই কি ভেবেছিস আমি এগুলো কিছু বুঝি না? মানুষের উপকার করে পরীর যদি নাম হয় তাতে আপনার আপত্তি কোথায়? আরে আর ন্যাকা সেজো না তুমি। শুধু আমার দাদাটা যে কোথায় গেল কে জানে। কেউ কোনো খোঁজ খবরও করে না তার। মায়া কান্না কেঁদো না তো। তুমি খুব ভালো করেই জানো বাবাকে কে বা কারা কিডন্যাপ করেছে। এখন চোখের জল ফেলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করো না। তা তোমার যদি বাবার ওপর এতই দরদ, তার সুজিত পিসাকে বলে একটা ব্যবস্থা নিচ্ছ না কেন? চুপ কর। সারা জীবন করলিটা কি? হ্যাঁ, শুধু ভালো ভালো কথা বলে গেলি, নীতি কথা। এছাড়া আর কিছু করতে পেরেছিস তুই? দেখুন পিসিমা, পরি তো চেষ্টা করছে, রঞ্জিত ঠাকুরপোর সঙ্গে যোগাযোগও করেছে। নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা হয়ে যাবে। আরে বাবা, পরীর ভরসায় থাকলে তো দাদাকে আর পাওয়াই যাবে না এই যুগে। মন্ত্রী, বিরোধী পক্ষের নেতা সবাই তো এই বাড়িতে এসে গেছে। আমার তো মনে হচ্ছে পরীর সামনে ইলেকশনে দাঁড়াবে। এটা বাড়ি না বিধানসভা তো বোঝাই যাচ্ছে না। ওর ভরসায় থাকলে তো। তা তোমার মতটা কি সেটা জানতে পারি? পরীকে যদি বাঁচাতে চাস তাহলে বল ওই মেয়েটাকে দুর্যোধনের হাতে তুলে দিতে। দুর্যোধনের সঙ্গে লেগে কিন্তু কোনো লাভ হবে না, বরং বেঘরে প্রাণটা যাবে। বলছেন আপনি? পরির প্রাণের আশঙ্কা আছে? কেন গো, তোমরা জানো না যে ও কেমন লোক? আরে বাবা, দুর্যোধন পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। ওর সঙ্গে যদি পরি লাগে না তাহলে কিন্তু তোমাদের পস্তাতে হবে বলে দিলাম। কেন পরিণামে বলে নিরুর কান ভারী করছো পিসি? ও তাই বুঝি? ভালো কথা বলতে গেলে কান ভারী করা হয়, তাই না? তা তো বলবি। আরে তোদের মতো নেমো খারাম কি দুনিয়ায় দুটো আছে নাকি? আমাদেরই পয়সায় খেয়ে পড়ে বেঁচে আছিস, আমাদেরই কথা শোনাচ্ছিস। যাকে শোনো নিরু, পরি যে মেয়েটাকে বাড়িতে তুলে নিয়ে এসেছে সে একটা রিটায়ার্ড স্কুল মাস্টারের মেয়ে। ওই দুর্যোধন তলাপাত্র তার বাবা মাকে এক তুড়িতে কিনে নেবে, বুঝেছো? আর তাদের উপকার করতে গিয়ে তোমাদের মেয়ে বেঘরে পান্তা নেবে বলে দিলাম। গো, তুমি তুমি পরীকে আটকাও। এতদিন ধরে আমি তো দিব্যি দিয়ে ওকে আটকে রেখেছিলাম। এখন তো আর সে উপায় নেই। ওকে আমি আটকাবো কি করে? কেন বারবার পরীর ঘাড়ে যত ঝামেলা আসছে তুমি বলো। নিরু কেঁদো না। পরির জন্য আমারও চিন্তা কিছু কম নেই, কিন্তু না না না, আমি আর কোনো কথা শুনতে চাই না। যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। ওকে ফেরাও। রীতা পিসি যা বলে গেল তা যদি সত্যি হয় তাহলে আমিও যে বাঁচবো না গো। আচ্ছা আচ্ছা, তোর কি আক্কেল বলতো? হ্যাঁ, কি আক্কেল তোর? দিনে দুপুরে এরকম একটা কাণ্ড করলি তুই? একটু ভয় হলো না? একটু লজ্জা হলো না? আমি এখন কি করে কেসটা সামলাবো বলতো? দেখো মামা, এখন এইসব ভেবে কোনো লাভ নেই। এখন ওই গেরো থেকে কিভাবে পালানো যায় সেটা ভাবো। আমি পারবো না। আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, এবার আমি তোকে বাঁচাতে পারবো না। আচ্ছা আচ্ছা, কাজটা করবার আগে তোর কি একবার ভাবা উচিত ছিল না? বাহ, সব ভাবনাই আমার। তাহলে তুমি আছো কেন? আর তাছাড়া আমাদের সঙ্গে ভিকি ছিল। মন্ত্রীর ছেলের সঙ্গে দোস্তি করা এটাই তো লাভ। ওরে আহমদ, হ্যাঁ তুই এখন লাভ লোকসান দেখছিস? হ্যাঁ, লাভ লোকসান দেখছিস। একটা কথা বুঝতে পারছিস না কেন? যে দোস্তি এক জিনিস আর এসব ব্যাপার অন্য। মুড়ি মুরগি কখনো এক হয় না, বুঝলি? শোন,
দুর্যোধন তলাপাত্র তার ছেলেকে বাঁচাবার জন্য যা করবে, তোকে বাঁচাবার জন্য সেটা করবে? উল্টে তোকে ফাঁসি দিয়ে নিজের ছেলেকে বার করে নিয়ে আসবে। আরে দুধ কি বলছো? না না, বিকি কখনো আমাদের ছেড়ে যাবে না। ভিকিকে কতটুকু চিনিস তোরা? কতটুকু চিনিস? তোদের সামনে বড় বড় সব বোলচাল ঝাড়ে, বাপের সামনে দেখেছিস ওর অবস্থা? হ্যাঁ, একদম ভিজে বেড়ালটি হয়ে থাকে। হ্যাঁ, তাহলে কি করব এখন? আচ্ছা মামা, তুমি তো এই এলাকার নেতা, তোমারও তো ক্ষমতা আছে, তুমি অন্তত আমাকে বাঁচাও। সে তো আমি বাঁচাবই রে, অন্তত তোকে বাঁচাবার চেষ্টা তো করবই। মিডিয়া যেভাবে কেসটা সাজিয়েছে তাতে করে আমাকে দেখতে হবে যে দুর্যোধনদা ছেলেকে বাঁচাবার জন্য কি ছক কষছে। ওই ছকটা জানতে পারলে ওই ছক ধরেই তোকে আমি বার করে নিয়ে আসবো। আচ্ছা বলতো আমাকে, ভিকি এখন কোথায়? সেটা না এখন ঠিক বলা যাবে না, মানে বিকির বারণ আছে। বিকি যদি একবার জানতে পারে তাহলে ওর বাবাকে বলে দেবে, আর তখন ধ্যাৎ! জানতে পারে, অন্যদের জানানোর মামাকে জানানোর এক কথা। তুই বুঝতে পারছিস না কেন যে দুর্যোধনদার কিছু উইক পয়েন্ট আমার জানা দরকার? তাহলে ঠিক সময় সুযোগ মতো আমি সুতো ধরে টান মারতে পারবো। বল এখন ভিকি কোথায়? মন্টুদার গেস্ট হাউসে। তবে মামা, তুমি এই কথাটা অন্য কাউকে বলো না জানো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার মানে আমার মনে হচ্ছে দুর্যোধনদা ভিকিকে সারেন্ডার করতে বলবে, তাতে নিজের ইমেজটা বাড়বে, তারপর সময় সুযোগ মতো ভিকিকে ঠিক বার করে নিয়ে আসবে। কি বলছো কি? সারেন্ডার করলেও তো ফেসে যাবে। দুর্যোধনদার প্ল্যানটা জানিস তুই? সে বলবে যে ওই সময় ভিকি এখানে ছিলই না, স্পটেই ছিল না, সে ছিল দিল্লিতে। এক কাজ কর, তুইও সারেন্ডার কর। আমি বলবো তুইও থানার লকআপে ছিলি, দত্তদের মোড়ে তুই তখন ছিলি না। যা। না না মামা, মামা তুমি তুমি পাগল হয়ে গেছো। আমি থানায় যাব না। থানায় গেলে আবার আমার পিঠের ছাল চামড়া তুলে দেবে। তুমি অন্য 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 ছক ভাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ঘটনার সময় যদি আমি লকআপেই থাকি তাহলে আমি এখন কেন ধরা দিচ্ছি? ব্যাস ব্যাস ব্যাস, তোকে এত সব কিচ্ছু ভাবতে হবে না, কোনো চিন্তা করিস না। থানাটা কার এলাকা? আমার এলাকায়। দুটো দিন থানায় গিয়ে একেবারে রাজার হালে থেকে আয়, তাতে আমার ইমেজটাও বেশ খানিকটা বাড়বে। দেখ, এবার পার্লামেন্ট ইলেকশনের নমিনেশনটা আমার খুব জরুরি, খুব। মামা, মামা আমি তোমার একমাত্র ভাগ্নে। হ্যাঁ, তোমার ভরসা দিয়ে আমি গাছ থেকে লাফ দিচ্ছি। তুই পড়লে বাঁচবো না। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তুই নির্ভয়ে ওপর থেকে ঝাঁপটা দে, তলায় মামা আছে, ঠিক তোকে লুপে নেবে। কি হলো আঙ্কেল, আপনি তো রূপার ব্যাপারে এখনো কিছু করলেন না? পরি, পুলিশ সব খতিয়ে দেখছে, দোষীরা শাস্তি পাবেই। আরে ধরলে তো কিছু করবে, এখনো তো ধরছেই না। মাকড়াগুলো তো এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরে এই কুত্তাগুলোকে না পুলিশ ধরতেই পারবে না। আপনি যতই বলুন আঙ্কেল, আমার মনে হয় না মন্ত্রীর ছেলেকে কেউ অ্যারেস্ট করবে বলে। পরি, তুমি ভুল ভাবছো। আরে না, পুলিশ সব কিছু জানে আঙ্কেল, মিডিয়া সব কিছু ফ্ল্যাশ করে দিয়েছে। আরে মন্ত্রী নিজে এসে আমার বাড়িতে এসে দাঁড়িয়ে আমার সামনে হুমকি দিয়ে গেছে। তাহলে কেন আপনারা এখনো অ্যাকশন নিচ্ছেন না? পরি, মাথা গরম করো না প্লিজ, মাথা গরম করো না। আমি জানি যে কেসটা খুব ঘোরালো, দুম করে অ্যাকশন নেওয়া যায় না, কিন্তু দেখো আমি লোকাল থানাকে কিন্তু খুব প্রেসারে রেখেছি। আরে থানার লোকেরা তো মন্ত্রীর চামচে। না না আঙ্কেল, আপনি বুঝতে পারছেন না, ওরা এই যে সময়টা নিচ্ছে আসলে সময়টা খাওয়াচ্ছে। এবার মন্ত্রীর ছেলে সম্বন্ধে যা যা প্রুফ আছে সেগুলোকে সব মিটিয়ে দেবে ওরা। এই তো কয়েকদিনের মধ্যে মন্ত্রীর লোকেরা এসে রূপার বাবাকে চমকে দিয়ে গেছে। পুলিশ, আইন সবকিছু এখন মন্ত্রীর হাতে রুমাল হয়ে গেছে। আপনি আঙ্কেল নিজে কিছু করতে পারবেন না। পরি, পরি, আইনের ওপর ভরসা রাখো। আর তাছাড়া তুমি নিজেও তো একজন আইনের লোক। হ্যাঁ, আমি মানছি যে আমাদের কাজ করতে গেলে পলিটিক্যাল প্রেশারের সামনে পড়তে হয়, কিন্তু তা বলে কি ন্যায় কিছু হচ্ছে না? প্লিজ প্লিজ পরি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। রূপা নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। আপনি দাদুর কোনো খোঁজ পেলেন? না, এখনো তো পাইনি, তবে সমস্ত থানাকে আমি অ্যালার্ট করে দিয়েছি। কি হচ্ছে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা মানুষ এতদিন ধরে নিখোঁজ, তার খোঁজ আপনারা নিতে পারছেন না। রূপার ওপরে এত বড় একটা অত্যাচার হয়েছে, তার জন্য কিছু করতে পারছেন না। পুলিশ কি একেবারে হোপলেস?
ওসি মাধব স্পিকিং। এসপি বলছি। ইয়েস স্যার, বলুন স্যার। মাধববাবু, আমি কিন্তু আপনার ট্রান্সফার অর্ডার ইস্যু করতে বাধ্য হচ্ছি। স্যার স্যার আপনি আমাকে কি বলছেন স্যার? আমাকে উপায় নেই, আমি কোনো অযোগ্য অফিসারকে থানার দায়িত্বে রাখতে পারি না। স্যার, আমি ওই রেপ কেসটার ব্যাপারে স্যার অনেক দূরে এগিয়ে গেছি। অপরাধীদের আইডেন্টিফাই করে তাদের আইনের আওতার মধ্যে নিয়ে আসছি স্যার। অ্যারেস্ট করেছেন? না মানে আরেকটু ক্লু পরিষ্কার হলেই স্যার আমি ওদের অ্যারেস্ট করে নেব। কেউ পালাতে পারবে না স্যার, আপনি একদম চিন্তা করবেন না স্যার। টিআই প্যারেড করাচ্ছেন তো? ইয়ে স্যার, সে ব্যবস্থাও করছি স্যার। মেয়েটি যদি ওদের আইডেন্টিফাই করতে পারে তাহলে আমি সঙ্গে সঙ্গে ওদের কোর্টে চালান করে দেবো স্যার। ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ স্যার। অপূর্বটা না খেয়ে আপিসে চলে গেল, এটা কিন্তু ঠিক হলো না। তুমি বা কি করবে বলো? দুর্গাটা কেন যে এমন পাগলামি করছে? আচ্ছা, ছেলে যদি বিয়ে করে বউ নিয়ে ঘরে চলে আসে, কারোর তো কিছু করার নেই। ছেলে না চাইলে তো আর রাস্তায় বউকে বার করে দিতে পারবে না। এ আমাকেই ডাকো না, বুকে পাথর চাপা দিয়ে আছি মেয়ের কষ্টটা ভুলবার জন্যে। দুর্গাকেও তাই করতে হবে। ছেলের সুখের জন্যে আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিতে হবে, তবেই না মা। দেখুন মাসিমা, আমি বুঝতে পারছি অপূর্বকে এরম হঠাৎ করে বিয়ে করাতে আপনাদের আমি আঘাত দিয়েছি। অপূর্বকে নিয়ে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন সেটা পূরণ হয়নি, কিন্তু আমি নিরুপায়, আমার কিচ্ছু করার নেই। জানি তো, অপূর্ব যদি তোমার স্মৃতিতে সিঁদুর চড়িয়ে বাড়িতে নিয়ে আসে, তুমি কি করবে বলো? কিন্তু অপূর্ব এ কাজটা করতে গেল কেন? না মানে এমনভাবে বিয়ে করার কারণটা কি? কারণ আছে, সে কারণটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ও, বলা যাবে না? না না, অপূর্ব তাই বলছি। কিন্তু তোমাদের দুজনের না বলার জন্যে সংসারে তো অশান্তি বাড়ছে। দুর্গাও তো সুস্থির হতে পারছে না। আমি জানতাম এরমটা হবে, তাই জন্য আমি অপূর্বকে বারবার বারণ করেছিলাম। আমি ওকে বলেছিলাম আলাদা বাড়ি ভাড়া নিতে, আলাদা থাকতে। সে কি, তুমি এই যুক্তি দিয়েছিলে? দুর্গার একমাত্র ছেলে অপূর্বকে তুমি মায়ের কোল থেকে কেড়ে নেবে? মাসিমা, আমি ঠিক এ কথাও কোনোদিন মনে এনো না বৌমা। দুর্গা তাহলে বাঁচবে না। সংসারে থালা বাসন থাকলে ঠোকাঠুকি হবে। বউ শাশুড়ির ঠোকাঠুকি সব সংসারে আছে, ও থাকবেও। তুমি একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করো। শত হলো সে তোমার গুরুজন, তার প্রতি মান অপমান থাকলে তার শান্তি পাবে না মা। আজ তুমি বউ, এখন তোমাকে নরম থাকতে হবে। তুমি যেদিন শাশুড়ি হবে, গরম হয়ে তোমার বৌমার ওপর চোটপাট করো। আর একটা কথা, আমাকে তোমার শত্রু ভেবো না। তোমার দুঃখ কষ্ট আমাকে বলো। কৃষ্ণ আমাকে নরম মন দিয়েছেন, আমি তোমার দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করব। ভাল লাগে না। এই যে সুজিত, কি গের হয়ে পড়লাম বলো দেখিনি? হ্যাঁ, আরে পরে ওই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসার পরে যা ঝামেলা শুরু হয়েছে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি গো। এত কষ্ট করে দাদাকে দিয়ে দানপত্রটা লেখালাম, এখন তো মনে হচ্ছে সমস্ত পরিশ্রমই আমার বৃথা গেল। ওই বাড়ি আর আমরা কবজা করতে পারবোই না। এত হতাশ হয়েও না ডার্লিং। সবুরে মেয়া ফলে এ বাড়ি আমি বিক্রি করবই। মন্ত্রীকে সেই জন্য আমি টোপ দিয়ে এসেছি। মন্ত্রী রাজি হয়েছে নাকি বাড়িটা কেনার জন্য? এত সহজে রাজি হয়? আরে সবে তো সুতো ছাড়লাম, এরপর ধীরে ধীরে টান মারতে হবে। আমি তো জানি মন্ত্রী দুর্যোধন তলাপাত্র নামে বেনামে প্রপার্টি কেনে। লোভ বড় বিষম বস্তু। এত বড় চৌধুরী বাড়ির লোভ মন্ত্রী সহজে ছাড়বে না। তা মন্ত্রী মহাশয় কখন এই বাড়িটা কিনবেন তার জন্য আমরা হাপিত্তেশ করে বসে থাকবো? তার মধ্যে যদি দাদা বাড়িতে ফিরে আসে তখন? আদিত্য নারায়ণ চৌধুরী এত সহজে বাড়িতে ফিরতে পারবে না। তুমি এত জোর দিয়ে কথাটা কি করে বলছো সুজিত?
তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে দাদাকে কিডন্যাপটা তুমিই করিয়েছো? আমি কোনো কিছুই স্বীকার করছি না, আমি শুধু আমার ধারণার কথা বললাম। সুজিত, এমনও তো হতে পারে বাড়ি বাঁচাতে পারবে না জেনে আদিত্য নারায়ণ চৌধুরী কাশিবাসী হয়েছে। তুমি আমাকে যতটা বোকা ভাবো সুজিত, ততটা বোকা আমি কিন্তু নই। তুমি সুদীপকে 24 ঘন্টা টাইম দিয়েছিলে দাদাকে ফিরিয়ে আনাবার জন্য, কিন্তু সুদীপ সেটা পারেনি। আর তারপরেও আজ পর্যন্ত তুমি সুদীপকে কিন্তু কোনো রকম চাপ দিচ্ছ না। সুজিত, যদি এই বাড়িটা হাতাবার জন্য তুমি দাদাকে সত্যি সত্যি কিডন্যাপ করে থাকো, তাহলে সময় নষ্ট করছো কেন? রীতা, দেখো সুজিত, আমরা দাদাকে অনেক কষ্ট দিয়েছি। এই বাড়ি বিক্রি ঝামেলা তাড়াতাড়ি মিটিয়ে দাদাকে এবার ফিরিয়ে আনো। কি ব্যাপার হঠাৎ দাদার উপরে এত দরদ কেন? হ্যাঁ, ভাই ফোটার তো এখনো অনেক দেরি আছে। সুজিত, বাজে কথা শুনতে আমার ভালো লাগে না। তুমি যদি মনে করে থাকো যে বাড়ি বিক্রির পুরো টাকাটা তুমি একাই হজম করবে, সে গুড়ে বালি। ওদিকে বিশাখারাও তৈরি হচ্ছে কিন্তু। তার মানে সুদীপরা খোঁজ খবর নিচ্ছে। দুর্যোধন তলাপাত্র নিজে এসে তার পরিচয় জানিয়ে দিয়েছে। বিশাখা বলেছে দুর্যোধন তলাপাত্রকে বাড়ি বিক্রির অফারটা দেবে। তুমি যতক্ষণে তৈরি হবে সুজিত, তার আগেই গাছের পাকা আমগুলো খেয়ে নেবে। কিন্তু মন্ত্রী তো ওদের চেনে না, ওদের কথা রাজি হবে কেন? তুমি বলেছিলে না মন্ত্রী নাকি প্রপার্টির লোভী, আর যে লোভী হয় সে চেনা ও চেনার পরোয়া করে না। কিন্তু ওদের হাতে তো কোনো ডকুমেন্ট নেই, আমার হাতে তবু দানপত্র আছে। জলের দামে যদি এই চৌধুরী বাড়িটা কিনতে পারে না, তাহলে দানপত্র বা দলিলের জন্য ওই মন্ত্রী আটকে বসে থাকবে না, জানবে।